নমস্কার, আমি কবিতা। আমার চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ 1 অক্টোবর চীনের ন্যাশনাল ডে। ঠিক যেমন আমাদের ভারতে 15ই আগস্ট স্বাধীনতা দিবস খুব গর্ব আর আনন্দের সাথে পালন করা হয়, তেমনি এই দিনটি চীনের জন্য অসাধারণ তাৎপর্যপূর্ণ। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ এবং চীনের মানুষেরা এটি কীভাবে উদযাপন করেন। শুধু বড় বড় শহরে নয়, ছোট ছোট জায়গাতেও এই দিনে চারপাশে সাজানো হয় আলোকসজ্জা, পতাকা দিয়ে আর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমরা এখন চীনের হেনান প্রদেশের ঝেংঝৌ শহরে আছি। আর আজ আমরা বেরিয়েছি দেখতে এই শহরটি ন্যাশনাল ডে উপলক্ষে কীভাবে সেজেছে এবং মানুষজন কীভাবে আনন্দ করছেন। তাই ভাবলাম এই অভিজ্ঞতা শুধু নিজের মধ্যে না রেখে আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ি আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই চীনের ঝেংঝৌ শহরের ন্যাশনাল ডে উদযাপনের সব রঙিন মুহূর্তগুলো ঘুরে দেখতে। রেডি হয়ে গেছে আমরা দুজনে, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম বৃষ্টি জোরে এলে তো বাইরে বেরোতে পারবো না, কারণ আমরা স্কুটি করে যাব। আর বাইরে বেরোতে না পারলে বাড়িতে খেতে হবে, আর বাইরে গেলেও সেই বাইরের খাবারগুলোই খেতে হবে। তার চেয়ে যখন সময় আছে আর বাড়িতে কিছুটা চিকেন আছে, একদম সহজ পদ্ধতিতে ব্যাচেলার স্টাইলে বানিয়ে নেব চিকেন, আর ফিরে এসে কোনো চাপও থাকবে না। তাই এখন একটা আলু কেটে নিচ্ছি। আমরা যখন ইউএসএতে ছিলাম তখন জানেন আলুগুলো 5 মিনিটেই সেদ্ধ হয়ে যেত, কিন্তু এখানকার আলুগুলো আমাদের দেশের মতোই সেদ্ধ হতে সময় নেয়। ইউএসের অভ্যেস ছিল, তো প্রথম কয়েকবার রান্না করেছি কিন্তু আলু সিদ্ধ হয়নি। ব্যাস, এদিকে আমার আলু কাটা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজের সাইজ দেখেছেন, পেঁয়াজটার ওজন প্রায় 400 থেকে 450 মতো হবে। আর পরিমাণ মতো এদিকে আদা রসুনও কুচিয়ে নেব। যে আদা রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম সব কিছু আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটা নিয়েছি বড় সাইজের টমেটো। সব কিছু একসাথে পেস্ট বানিয়ে নেব বলে। টমেটো দিলে কি সুবিধা হয় বলুন তো, এটার জন্য আর এক্সট্রা জল দিতে হয় না। ব্যাস, পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের বোল নিয়েছি। এটা কি জানেন, এটা আমি হটপট ভেবে এখানে এসে অর্ডার দিয়েছিলাম। আমাদের দেশে আমরা যেমন রুটি রাখি, তবে এটাও এসেছে হটপট, তবে এটা চাইনিজ হটপট। মানে এরা হচ্ছে এই হটপটের মধ্যে বিভিন্ন ধরনের ননভেজ ভেজ সব কিছু রান্না করে খায়, আর এটা হচ্ছে মাটির। তো যাই হোক, এটার মধ্যে প্রথমে আমি পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি, আর এতে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি যে আদা রসুন আর টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এরপর এতে কিছুটা তেল আমি অ্যাড করে নিচ্ছি, আর সবশেষে চিকেনটা অ্যাড করে নিচ্ছি। আমি আগে থেকে মশলাগুলো দিয়ে দিয়েছি, কারণ আমি চিকেনের পরিমাণটা জানতাম, আর পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো অ্যাড করেছি। আপনারা চাইলে প্রথমে চিকেন পরে বাকি সবগুলো অ্যাড করতে পারেন। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। এদিকে একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়েছি, আর এতে অ্যাড করেছি কয়েকটা গোটা গরম মশলা। এবার মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। পুরো চিকেনটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব কিছু মিক্সড করে নিতে হবে, আর তারপর ঢাকা দিয়ে দিতে হবে। ধরে নিতে হবে এই এত দূর অবধি চলে এলে আপনি 80% রান্না আপনার কমপ্লিট। এবার মাঝে মাঝে শুধু ঢাকনাটা খুলে চিকেনটা মাঝে মধ্যে নাড়তে হবে, এক্সট্রা কোনো কাজ নেই। তো আমি সব কিছু মিক্সড করে নিয়েছি ভালোভাবে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা হতে দেবো। এই যে দেখুন, কিছুক্ষণ চিকেনটা হতে চিকেনটা থেকে জল বেরিয়ে এসছে। এবার ভালো করে নাড়তে হবে যাতে মশলা না নিচে লেগে যায়, কারণ পুরো রান্নাটাই হবে হাই ফ্লেমে, নয়তো চিকেনের এই জলটা যদি থেকে যায় তাহলে চিকেনটা স্মেল করতে পারে। ব্যাস, আমি ভালো করে নেড়ে দিয়েছি। এবার 2টো কাঁচা লঙ্কা আমি এতে অ্যাড করলাম। আবারও সব কিছু মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। চিকেনটা একদমই হয়ে গেছে। মাঝে 2বার মতো আমি নেড়েছিলাম, তেলও ছেড়ে গেছে চারিদিকে। আপনারা চাইলে এই সময় কিছুটা গরম মশলাও অ্যাড করতে পারেন, তবে আমি যেহেতু গোটা গরম মশলা অ্যাড করেছিলাম তাই আর দিচ্ছি না। আচ্ছা, আপনারা কি এই পদ্ধতিতে কখনো চিকেন ট্রাই করেছেন? চাইলে আপনারা আপনাদের পছন্দের চিকেনের রেসিপিও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই ট্রাই করব। আমরা অনেকেই চাইনিজ খেতে পছন্দ করি, কিন্তু কি জানেন আমাদের ইন্ডিয়াতে চাইনিজ খাবারের টেস্ট আর এখানকার খাবারের মধ্যে সম্পূর্ণ টেস্টের পার্থক্য রয়েছে। এখানে ননভেজ খেতে গেলে ভাবতে হয়, আর নুডলস ভেজ আইটেমগুলো ছাড়া আমার তেমন কিছুই ভালো লাগে না।
চিকেন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হলো না জানেন, শুধু শুরু হলো। আর এদিকে রান্না বন্ধ করেও বেরোতে পারিনি, তবে আমরা খেয়েই বেরোবো। এখন প্রায় সন্ধ্যা 6:40 মতো বাজে। আমরা তাড়াতাড়ি যেহেতু ডিনার করে নিই, তাই কিছুটা এদিকে স্যালাড করে নিচ্ছি, কারণ আর কিছুই করিনি, ভাত, চিকেন আর স্যালাড খেয়েই তবে বেরোবো, কারণ দেরি করে বেরোলে দেরি করেই ফিরবো। এখানে রাস্তাঘাটে ভয় নেই বলে আমরা রাত হলেও চিন্তা করি না, কিন্তু আজকে চিন্তা শুধু যেন বৃষ্টিটা না হয়। যাই হোক, এদিকে দুজনের প্লেট আমি সাজিয়ে নিয়েছি, খেয়ে নেবো, তারপরেই আমরা বেরোবো। আমরা দুজনেই খেয়ে বেরিয়ে পড়েছি। আজ দেখুন রাস্তায় কি অস্বাভাবিক ভিড়, আমি প্রথমবার একসঙ্গে এত বাস দেখছি, আর তাতেও মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন কত পার্সোনাল কার। সত্যি বলতে চীনে আসার পর এই প্রথমবার আমি ট্রাফিক জ্যাম দেখছি, আর আজকে একটু পলিউশনও ফিল করছি। বাড়ি থেকে বেরোলে আমাদের রাস্তার ডান দিকে এইভাবে অনেকগুলো ইনস্টিটিউট চোখে পড়ে, আর ছুটি পড়ে যাচ্ছে বলে হয়তো স্টুডেন্টরা বাড়ি ফেরার জন্য তৈরি। সারাদিন ক্লাস শেষে এখন সবাই রওনা হচ্ছে, আর ওদের দেখে আমার নিজেরও স্টুডেন্ট লাইফের কথা খুব মনে পড়ছে। তখনও আমরা ছুটি পেলেই টুক করে বাড়ি চলে যেতাম। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো প্রত্যেকটা ল্যাম্পপোস্টের পাশে টাঙানো রয়েছে লাল রঙের জাতীয় পতাকা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর চারপাশের এই ফ্ল্যাটগুলো দেখুন কত সুন্দর আলোয় সাজানো হয়েছে। চীনের ন্যাশনাল ডে উপলক্ষে এখানে 1 সপ্তাহ ছুটি থাকে, যেটাকে বলে গোল্ডেন উইক। তাই রাস্তা, বাড়ি, দোকান সব জায়গাতে ওদের জাতীয় পতাকা উঠছে। আর আজ এখানে বেশ ভিড়, কিন্তু চারিদিকে এমন সুন্দর আলোকসজ্জা যে চোখ ফেরানোই মুশকিল। সত্যি বলতে কি এবছর দুর্গাপুজো দেখা হয়নি, কিন্তু এই আলোয় ভরা রাস্তাঘাট দেখে যেন মনে হচ্ছে আমি কোনো একটা বড় পুজো মণ্ডপের দিকেই যাচ্ছি। এদিকেও দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে, জায়গাটা এত সুন্দর লাগছে। আলো আর লাইটগুলো যেন পুরো পরিবেশটাকেই বদলে দিয়েছে। আর চারিদিকে লাল রঙের জাতীয় পতাকা, যেদিকেই চোখ যায় কেবল পতাকাই আর পতাকা। চীনে ন্যাশনাল ডে কেন এবং কিভাবে পালিত হয় জানেন? আমাদের দেশ ভারত যেমন 15ই আগস্ট 1947 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পেয়েছিল, ঠিক সেরকম চীনের আধুনিক ইতিহাসেও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 1949 সালের 1 অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির নেতা মাও জেদং বেজিংয়ের তিয়ানানমেন চত্বরে দাঁড়িয়ে পিপল রিপাবলিক অফ চায়নার প্রতিষ্ঠার ঘোষণা দেন। এর আগে চীন গৃহযুদ্ধের মধ্য দিয়ে গিয়েছিল, যেখানে কমিউনিস্ট পার্টি ও ন্যাশনালিস্ট পার্টির মধ্যে লড়াই হয়। কমিউনিস্ট পার্টির বিজয়ের পরেই এই সরকার নতুন করে প্রতিষ্ঠিত হয়, তাই 1 অক্টোবর হলো নতুন চীনের জন্মদিন। এটি স্বাধীনতা দিবসের মতোই, যেখানে একটি নতুন রাষ্ট্র ও সরকার ব্যবস্থার সূচনা হয়েছিল। কিভাবে উদযাপন করা হয় জানেন? এখানেও ভারত প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসের মতোই বড় ধরনের উৎসব ও রাষ্ট্রীয় অনুষ্ঠান হয়। বছর বিশেষ করে 5 বা 10 বছর পর পর, যেমন 2009, 2019 সালে বেজিংয়ের তিয়ানানমেন চত্বরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সামরিক প্যারেড হয়। এতে আধুনিক অস্ত্র, মিসাইল এবং সামরিক বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা অংশ নেন। এটি দেশের সামরিক শক্তি এবং ঐক্য প্রদর্শনের একটি মাধ্যম। সারা দেশ জুড়ে নাচ, গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় চীনের লাল রঙের জাতীয় পতাকা সব জায়গায় দেখা যায়। বাড়িতে, অফিসে, রাস্তায়, মানুষ তাদের গাড়িতেও জাতীয় পতাকা লাগায়। এটি দেশপ্রেম প্রকাশের একটি বড় সময়। 1 অক্টোবর চীনের সব থেকে বড় ছুটির মধ্যে একটি, সাধারণত 7 দিনের একটি দীর্ঘ ছুটি, আর এই পিরিয়ডটাকে বলা হয় গোল্ডেন উইক। এই সময় সারা দেশের মানুষ বিভিন্ন জায়গায় যান। কেউ তাদের পরিবারের সাথে সময় কাটান, কেউ বন্ধু বান্ধবদের সাথে, কেউ বা বাড়ি ফেরেন, কেউ বা বিভিন্ন পর্যটন স্থানে ভিজিট করেন। এটি অর্থনীতির জন্য একটি বড় উদ্দীপকের মতো কাজ করে। এই দিনটি চীনা জনগণ তাদের জন্য বিশেষ করে দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রতি গর্ববোধ করার দিন। এই দিনটি সরকার ও কমিউনিস্ট পার্টির নেতৃত্বে দেশের যাত্রাকে স্মরণ করিয়ে দেয়। তরুণ প্রজন্ম তাদের দেশের ইতিহাস এবং সংগ্রাম সম্পর্কে জানতে পারে। আর এদিকে দেখুন একজন মেয়ে তার নিজের হাতে দেশের জাতীয় পতাকা আঁকছে। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, একটু ভিডিও করতে পারি? হাসি মুখে বললো ওকে। এখানকার বেশিরভাগ লোকজনই ইংরেজি বলতে পারেন না, তবে কেউ কেউ আবার খুব ভালোই ইংরেজিতে কথা বলতে পারে। আমরা এদিকে আসার পর ভিড় দেখেই নেমে পড়েছিলাম, তবে জানতাম না যে এটা আমাদের শহরের সব থেকে বড় শপিং মল। এখানে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল 2 ধরনের সব থেকে বড় বড় ব্র্যান্ডের জিনিসগুলো পাওয়া যায়। তো এসেছি যখন, ভাবলাম ভেতরেই ঢুকে দেখি কেমন কি জিনিসপত্র রয়েছে। ভেতরে ঢুকেই প্রথমে চোখে পড়লো এই ফুলগুলো। দূর থেকে দেখে ভেবেছিলাম এগুলো প্লাস্টিকের, কিন্তু কাছে গিয়ে দেখি না, সব অরিজিনাল ফুল। বিশেষ করে এই অর্কিডগুলো অসাধারণ সুন্দর লাগছে এই ফুলগুলো আমার। আজকাল আমার পার্পেল রঙটা ভীষণ ভালো লাগে, তাই এই ফুলগুলো দেখে মনটা একদম ভালো হয়ে গেল। চলুন এবার ওপরে যাই।
এই পুরো ফ্লোরটাই কসমেটিকের জন্য, সব বড় বড় ব্র্যান্ডের স্টোর এখানে। আমি তো তেমনভাবে খুব একটা জানি না, ওই আমাদের দেশে যেমন আমরা ইউজ করি ল্যাকমে, মেবলিন, ম্যাক, এইগুলোই জানি, বাকি ব্র্যান্ডগুলো আমার কাছে কিন্তু নতুন। এই যে যেমন গুচির পারফিউম, আমি এতদিন জানতাম গুচির শুধু ব্যাগ হয়, পারফিউম হয় জানতাম না। যাই হোক, আমি কসমেটিকের পেছনে বেশি খুব একটা খরচ করি না, তাই এখানে কিছু নেওয়ার নেই। চলুন এর ওপরের ফ্লোরটাতে যাই। আর এই ফ্লোরটা পুরোটাই হচ্ছে অ্যাডাল্টদের জন্য জামা কাপড়ের শপ। দেখুন কেবলিনের শপে এই ব্ল্যাক জ্যাকেটটা কি সুন্দর লাগছে না, কোয়ালিটি তো একদম নিখুঁত, সুমিতের জন্য খুব ভালো হবে মনে হচ্ছে। আর সুমিতের ব্ল্যাক কালারটা খুব পছন্দের। এর প্রাইস হচ্ছে 2290 RMB। আমারও এটা ভীষণ পছন্দ হয়েছে, তবে আর কয়েকটা দেখি। এইদিকে দেখুন, এই কালার কম্বিনেশনটাও বেশি সুন্দর, আর এর প্রাইসও হচ্ছে 2290 RMB। এখন আমরা এডিদাসের শপে এসেছি। আসলে আমরা যেসব ব্র্যান্ডগুলো চিনি সেগুলোতেই যাচ্ছি। এসেছি যখন ভাবলাম কয়েকটা শু দেখি। আচ্ছা, এই শুটা কেমন লাগছে বলবেন তো? অনেকগুলোর মধ্যে এটাই চুজ করেছি, আর এটা অফারেও রয়েছে। এর দাম রয়েছে 899 RMB। আমার এটা বেশ ভালো লেগেছে এর কালারটা। আর একটা ব্ল্যাকও ট্রাই করেছিলাম, আর এটার দাম হচ্ছে 849 RMB, তবে আগেরটাই আমার বেশি ভালো লেগেছে। এদিকে একটা জ্যাকেট দেখলাম, কালারটাও ভীষণ সুন্দর। সুমিত বলল এটা আমাকে বেশ মানিয়েছে, আর এর প্রাইস হচ্ছে 949 RMB, তবে এর ওপরে ডিসকাউন্ট আছে। মোট কথা হলো এখানে কালার আর কালেকশন সত্যিই দারুণ, আমার ভীষণ ভালো লেগেছে। এর আগেও আমি অ্যাডিদাসের শপে গেছি, তবে এখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে এদের কালেকশন দেখে। এখানে যেহেতু ন্যাশনাল ডে সেলিব্রেট হচ্ছে, তাই শপিং মলের ভেতরেও যে শপগুলো রয়েছে তার সামনে দেখুন চীনের জাতীয় পতাকা রয়েছে। এখন আমরা যাচ্ছি টমি হিলফিগার, এই আমেরিকান ব্র্যান্ডটার দোকানে। এর কোয়ালিটি আমার ভীষণ ভালো লাগে। এখানে যেহেতু শীতকাল প্রায় চলে এসেছে বলতে গেলে, তাই এখানে জ্যাকেটের কালেকশন আর কালারগুলো দেখুন ভীষণ সুন্দর। এই কালারটা দেখুন, অলিভ কালারের যে জ্যাকেটটা, এটা ভীষণ পছন্দ হয়েছে। আর এর প্রাইস হলো 1380 RMB। এখানে মোটামুটি সবগুলোই ভালো লাগছে, কিন্তু প্রাইস অনেক বেশি দেখে মনে হচ্ছে যদি বার্গেনিং করতে পারতাম। কতদিন বার্গেনিং করে কিছুই কিনিনি। একদিন ভেবেছি স্ট্রিট শপিং করতে যাবো, আর সেখানে বার্গেনিং করেই জিনিসপত্র কিনবো। চলুন, আমাদের হয়ে গেছে, এবার বাইরে বেরোই। বেরোনোর সময় আরেকটা জিনিস খুব চোখে পড়লো। দেখুন এখানে একটা ক্রিস্টালের দোকান রয়েছে, আর হঠাৎ করে এখানে ব্রেসলেটগুলো ভালো লাগতে প্রাইস চেক করে দেখলাম প্রত্যেকটা ব্রেসলেটের দামই 4000, 5000, 6000 RMB করে। মানে একটা ব্রেসলেটও নেই যেটা 50,000 টাকার নিচে। সত্যি বলতে কি, আমার কোনো এই ক্রিস্টাল সম্পর্কে আইডিয়া নেই, তাই এখানে ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। চলি অন্যদিকে। এই যে একটা পার্লের দোকান, এই হারগুলো কি অসম্ভব সুন্দর লাগছে। পার্ল আমার ভীষণ ফেভারিট। আর ওই যে এদিকে রয়েছে ভাইরাল রোবট, আমরা ইন্টারনেটে দেখেছি, এখানে কিন্তু বিক্রি হচ্ছে। আর এদিকে রয়েছে মানুষ রোবটও। শপিং মলের ভেতরে ঢোকার আগেই এই শপটা দেখেছিলাম, আর ভেবেছিলাম তখন হয়তো এই শপটার সামনে পারফরমেন্স চলছে, কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখি এখনও পারফরমেন্স চলছে। AI দিয়ে জানলাম এই শপটাতে নাকি পারফরমেন্স চলতেই থাকে দোকানটা অ্যাডভার্টাইজ করার জন্য। সঙ্গে দেখুন কি পরিমাণ মানুষের ভিড় এখানে। যতটা বুঝেছি এটা একটা গোল্ড শপ। চলুন ওদিকে যাই। কি ভিড় দেখুন, এত বড় শপিং মলের সামনে এত ভিড় নেই যতটা এই দোকানটার সামনে ভিড় জমেছে। বিজনেস পলিসি দেখেছেন, লোকজনকে অ্যাট্রাক্ট করার জন্য এখানে আবার একটা গেম খেলা হচ্ছে, আর উপহার হিসেবে দিচ্ছে গোল্ড রোজ। লাইন দেখুন, আমিও দাঁড়িয়ে যাই। এই যে পেয়ে গেছি একটা গোল্ড রোজ, এবার ভেতরে যাই। দোকানটার ভেতরে দেখুন, আমার বড় বড় গোল্ড শপের এতটা এক্সপিরিয়েন্স নেই, তবে যতটা আছে তার মধ্যে এটা বেস্ট। এত সুন্দর ডেকোরেশন আমি আগে কখনো দেখিনি। এখানে গোল্ড, সিলভার, ডায়মন্ড সবই আছে, আর প্রাইস কম্পেয়ার করে দেখলাম আমাদের দেশের মতোই। এখানে ওই যে বাইরে থেকে যে পারফরমেন্স দেখছিলাম, এটা এখানে হচ্ছে। এখন অনেক রাত হয়ে গেছে, চলুন এবার বাড়ি ফিরি। আচ্ছা, এই যে রাস্তায় গাছগুলো দেখছেন, এগুলোতে একটা জিনিস কি লক্ষ্য করেছেন? এগুলো কিন্তু প্রায় সবগুলোই একই রকম দেখতে। প্রত্যেকটাই দেখুন একই রকমভাবে মোটা, একই রকমভাবে ডালাপালা বেরিয়ে আছে। এই জিনিসটা আমি প্রথমে এসে লক্ষ্য করি যেখানে এইরকম সারি সারি গাছগুলো দেখতাম সেখানে। তারপর আমি প্রত্যেকটা জায়গায় দেখি একই রকম মোটা, একই রকম ডালাপালা বেরিয়ে থাকে এখানকার গাছগুলোতে। এখন আমরা বাড়ি পৌঁছে গেছি। চলুন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। ছুটির আগের দিন মানে ওই 30শে সেপ্টেম্বর সুমিতের ইনস্টিটিউট থেকে কি দিয়েছে দেখুন। এই যে এক বক্স বেদানা, এটাতে আছে মিষ্টি তবে কেক টাইপের, আর এদিকে আছে চাল আর তেল। আচ্ছা, কেমন একটা অদ্ভুত লাগছে না? কারণ অন্তত আমরা গিফট হিসেবে চাল, তেল, ফল এসবের কথা ভাবতেই পারি না। তবে এগুলো দেওয়ার কারণ কি জানেন? চীনা সংস্কৃতিতে বেদানা ফলকে সন্তান, সন্ততি, পরিবারের একতা ও সম্পদের প্রতীক হিসেবে দেখানো হয়।
হয়, কারণ এর ভেতরে দানাগুলো তো একসাথে থাকে, ঠিক যেমন একই পরিবারে সকল সদস্য একসাথে বাস করে। আর এটি দেওয়ার কারণ হলো আপনার জীবনের সমৃদ্ধি ও পরিবারের মঙ্গল কামনা করার একটি সুন্দর উপায়। আর চাল হলো মৌলিক জীবিকা, স্থিতিশীলতা ও অন্যের সংস্থানের প্রতীক। এটি কামনা করে যে আপনার জীবন নিরাপদ হোক। আর এটি দেওয়ার কারণ হলো উৎসবে যেন দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদার কথা আমাদের মনে থাকে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো। আর তেল দেওয়ার কারণ হলো জীবনের সচ্ছলতা ও জীবিকার সুগম্যতার ইঙ্গিত দেয়। এটি আপনার জীবন মসৃণ আর সচ্ছল হয় সেই শুভকামনার প্রকাশ করে। মিষ্টি দেওয়ার কারণ হলো মিষ্টি জীবনের মাধুর্য ও সুখের প্রতীক। উৎসবের আনন্দকে মিষ্টি দিয়ে প্রকাশ করার রীতি তো বিশ্বজুড়েই আছে, তাতেও এর ব্যতিক্রম নেই। ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্রত্যেকবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা প্রত্যেকেই আপনাদের নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরের আরেকটি ব্লগে। আজ তাহলে এই পর্যন্ত, চলি, টাটা।